রহস্যটিকায় বন্ধুরা, আমি সাকওয়াত হোসেন বাবুন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে নতুন একটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই গল্পটির নাম হচ্ছে অ্যাম্বুলেন্স, রাতের অ্যাম্বুলেন্স। আসলে একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা এই গল্পটি। তো আমি বহু আগে একজনের কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম। তো যেভাবে শুনেছিলাম সেভাবে গল্পটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন। তো এই গল্পের যিনি মেইন ক্যারেক্টার, সেটা তার নাম আসলে সঙ্গত কারণেই আমি বলবো না। তো বহু আগের এটি একটি ঘটনা, প্রায় আজ থেকে 10-12 বছর বা তারও আগের একটি ঘটনা। তো আজকে অনেক দিন পরে এই ঘটনাটার কথা মনে পড়লো, তাই মনে করলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। গল্পের যিনি এই গল্পের মেইন ক্যারেক্টার বা যার সাথে এই ঘটনাটা ঘটেছিল তার নাম আমরা ধরলাম রমিজ। রমিজ একজন আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার। তো আমরা সাধারণত জানি মেডিকেল কলেজ অথবা সরোয়ার্দী হাসপাতালে যারা এই অ্যাম্বুলেন্সের গাড়ি চালকের ডিউটি পালন করেন তাদের সাথে আসলে বিচিত্র ধরনের এই ঘটনা ঘটে, ভৌতিক ঘটনাগুলি ঘটে। তো আমাদের এই রমিজের সাথেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তিনি সেটা ব্যাখ্যা দিয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনাটা যখন আমরা লিখেছিলাম এই ঘটনার অনুকরণে অনেকে অনেক বানিয়ে বানিয়ে গল্প বলেছে শুনছি যে, এবং এই ঘটনাটা যদি আপনি দেখেন, যখন আমরা এটা প্রকাশ করেছিলাম তখন আপনার এরপরেই দেখছি যে এই ঘটনাটা নিয়ে এটার সাথে আরও এলোমেলো কিছু মিলিয়ে তারপরে অনেকেই ভূতের প্রেমে অথবা অন্য অন্য চ্যানেলগুলোতে যা এখানে আছে গল্প প্রচার করেছে। তো আমি আজকে আপনাদেরকে মূল সেই ঘটনাটা সেটা বলবো যে, রমিজ আসলে ঢাকা মেডিকেল কলেজ নয়, উনি সরোয়ার্দী কলেজ হসপিটালের একজন সিএনজি আপনার অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। এবং উনি হচ্ছেন ওইখানকার নিয়মিত অ্যাম্বুলেন্স ড্রাইভার, এবং উনি ওই সরোয়ার্দী হসপিটালের বেতনভুক্তই একজন কর্মচারী। তো ওইখানে জানেন যারা এই অ্যাম্বুলেন্সের ডিউটিগুলো পালন করে তারা আসলে শিফট করে পালন করে। কেউ হলো আপনার রাত্র 12টা থেকে প্রতিদিন 6টা পর্যন্ত ডিউটি পালন করে, আবার কেউ 6টা থেকে রাত্র 8টা পর্যন্ত করে, আবার 8টা থেকে কেউ, এইভাবে ডিউটিগুলো আসলে শিফট হয়। তো আবার কেউ 2টা থেকে রাত্র 12টা, 1টা, 11টা পর্যন্ত এরকম করে। তো এইভাবে শিফট করে। আবার এছাড়াও কেউ অনেক সময় কলে, মনে করেন কল পেলো, তখন আর কি কল বেসিসে এই অ্যাম্বুলেন্সের কাজ করে। আর এই অ্যাম্বুলেন্সের ডিউটিতে যারা কাজ করেন তাদের সাথে আসলে হসপিটালের আয়া সিস্টার এবং যে ওয়ার্ডে যারা কাজ করে তাদের সাথে একটা খুব ভালো আপনার লিঙ্ক থাকে। বিকজ অফ আপনার তারাই কিন্তু অনেক সময় এই রুগীগুলো বা ওই যে মৃতদেহগুলো টানা আনা নেওয়ার কাজে আপনার প্যাসেঞ্জার বা কী বলবো আর কি, এদেরকে যোগায় দেয় আর কি, মানে যাত্রী যোগায় দেয়। এবং ওই যে ট্রিপ, এবং ওই ট্রিপ থেকে, প্রত্যেকটা ট্রিপ থেকে ওই যারা যোগায় দেয় তাদের একটা অ্যামাউন্ট থাকে। মনে করেন 2500 টাকা হইলো, তার সেখান থেকে তার 500 টাকা, এরকম একটা তার ভাগ থাকে। তো এর জন্য দেখা যায় যে কেউ মারা গেলেই, যেই ওয়ার্ডে মারা গেছে সেই ওয়ার্ডের যে দায়িত্ব আছে, সেই ওয়ার্ডের যে নার্সের দায়িত্ব আছে, তো এইটা আবার ওই টাকাটা আবার তারা অনেকে মিলে ভাগ করে নেয়। 3-4 জন প্রতিদিনই তো এরকম ঘটনা ঘটতে থাকে, দিন শেষে তারা এরকম ভাগ করে নেয়। এটা বহুদিন যাবত একটা সিক্রেট চলে আসছে, ওপেন সিক্রেট। তো আমাদের এই গল্পের যে নায়ক রমিজের উনি বাড্ডা এলাকায় থাকতেন। তো বয়স মনে করেন 28 থেকে 30-এর কোঠায়, বা 31-এর কোঠায় বয়স। বেশ লম্বা চওড়া ছিল লোকটা, এবং তার হালকা পাতলা শরীর। তো ওনার ওয়াইফ হলো যে আপনার প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট হলো যে, তো এর জন্য দেখা গেলো তখন তো আর কি, যখনকার ঘটনা, তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের বেতন ছিল খুবই কম। হসপিটাল থেকে মনে করেন যে 4-5 হাজার টাকা পাইতো। আর রুগীরা যেই টিপস দিত, মানে লাশগুলো আনা নেওয়ার ফলে বা রুগী আনা নেওয়ার ফলে যেই উপরি টাকাটা তাদেরকে দিত, এই তারা সেটা দিয়েই তাদের আপনার চলতো, কি বলে, এই আয়ের একটা ব্যবস্থা ছিল। তো যেহেতু রমিজের স্ত্রী আপনার প্রেগনেন্ট, এবং সে বিয়ে করেছে মাত্র বছর 2-1 হইল, তো সে বাড্ডাতে একটা বাসা ভাড়া নিয়ে থাকতো। তো আর তার একুলে উকুলে কেউই ছিল না।
তো সে সকালবেলা যখন সর্দি হসপিটালে পৌঁছায় দেখলো যে যখন সাইন করতে গেছে তখনই আসলে সরাসরি যারা নিয়মিত আপনার এই অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদেরকে আসলে নিয়ম করেই ওইখানে পৌঁছাইতে হয়। এবং সকাল আমরা যেমন 8টা 9টা, আমরা যেমন ওই যে 10টা বা 9টা 8টা 5টা অফিস করি, তাদেরও এরকম একটা ডিউটি শিডিউল টাইম আছে। তো দেখা যায় যত সময় না করলে তাদের আবার বেতন টেতন কাটাও যায়। তো সেই রমিজ সেদিন পৌঁছাইলো, দিনটা অন্য অন্য দিনের মতোই একটা দিন। তো রমিজ বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে হসপিটালে পৌঁছায় সাইন টাইন করে উপরে যে ওয়ার্ডের সিস্টার আছে সেই সিস্টারের সাথে দেখা করলো। সিস্টার বললো যে একজন হিন্দু সিস্টার রমিজকে খুব স্নেহ করে। রমিজের চাকরি থেকে শুরু থেকেই ওই ভদ্রমহিলা ওকে অনেক ধরনের টিপস দিয়ে থাকে, মানে ট্রিপ দিয়ে থাকে। রুগী কেউ মারা গেলে আনানের থাকলে তো সেখান থেকে রমিজের মোটামুটি একটা ভালোই আয় হয়। তো সেদিনও যে ওই ওয়ার্ডের সিস্টারের সাথে দেখা করার পরে বললো যে ঠিক আছে তুই থাক নিচে, একটা রুগী আছে যখন তখন যায় তাই অবস্থা, তো যদি নিতে হয় তাহলে তরে আমি বলু মানে। তো এর মধ্যে সারাদিন রমিজ নিচে গেল, নিচে যাতে আবার ওই যে এই আপনার যারা এই অ্যাম্বুলেন্স চালায় তাদের আবার একটা সংগঠন আছে, নিচে যে ওদের সাথে অতক্ষণ চাটা খায় আলোচনা করলো। তো তারপরে রুগী নিয়ে আসে গেল মোহাম্মদপুরে, সেখান থেকে রুগী নিয়ে আসলো দিয়ে আসলো। তারপরে আবার একটা রুগী আনতে গেল মিরপুরে। এরকম করতে করতে দেখা গেল যে রমিজের প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে। তো 7টা হওয়ার পরে ওই যে এমন সময় যে রমিজ যখন চাবি জমা দিতে গেছে অ্যাম্বুলেন্সের ডিউটির শেষ করে 8টার দিকে, তখন ওই যে উপরের সিস্টার উনি দৌড়ে ওনার চাবি দেওয়ার রমিজ ফিরে আসতেছিল, তখন ওই সিস্টার পিছন থেকে ডাকছে এই রমিজ শোন রে ভাই। তো রমিজ দাঁড়াচ্ছে কি কয় শোন, ওই যে আমাদের যে একটা সিরিয়াস রুগী ছিল ওই রুগীটা মারা গেছে। তো রমিজ তো বললো যে মারা গেলে আমি দিদি কী করবো, আমি বাসায় যাচ্ছি, আমার বউ তো বাসায় একলা, তো ওর যখন তখন অবস্থা তুমি তো জানো যে 8 মাস চলতেছে। তো তখন দিদি বললো যে ঠিক আছে আমিও তো বাড্ডায় থাকি, তুই অসুবিধা নাই, আমি তো এক কাজ করবো মানে তুই এক কাজ কর ভাই, এই লাশটা দিয়ে আয়, ভালো টাকাই দিব বুঝছস, তো আর কি ধনী পরিবার, তুই যদি ওনারা দিয়ে আসতে কোথায় যাইতে হইব, কোথায় যেতে হইব দিদি, যে যাইতে হইব তোর হলো নরসিংদী যা দিয়ায়। তো বললো যে নরসিংদী যাব। তো দিদি ঠিক আছে তুমি যদি বাসায় যাও তাহলে তুমি যাও, আমি দিয়ে আসবো, অসুবিধা নেই। তাহলে এক কাজ করি, এই আমরা এখন কই লাশ কোথায়, লাশ মর্গে আছে, আর তার তুই যা গাড়িতে অ্যাম্বুলেন্সে থাক, অ্যাম্বুলেন্সটা না ইয়াতে লাগা, কী কয় ওই যে মর্গের সামনে রাখ, আর আমি উপর থেকে কাগজপত্র নিয়ে আনতেছি। তো দিদির লগে এই সময় একটা মহিলা বোরকা পরা উনি এসে দাঁড়াইছে। তো তারপরে দিদি বললো যে এই যে অ্যাম্বুলেন্স ওর নাম রমিজ, ও নিয়ে যাব, তো আপনারা এক কাজ করেন ওরে 1,003 টাকা দিয়ে দিন। তো আসলে এই ধরনের অ্যাম্বুলেন্সগুলোর কিন্তু আসলে বিল হয়, অফিসিয়ালি একটা বিল হয়, তার আর বাকি যে টাকাটা সেটা হলো অতিরিক্ত। তো রমিজ চিন্তা করে দেখলো যে 1,003 টাকা তখন অনেক টাকা, 1,003 টাকা যদি পায় তাহলে বেশ ভালো একটা ইনকাম হয়ে যায় রমিজের। তো রমিজ সেই টাকাটা দিয়ে তার বউয়ের পিছনে খরচ করতে পারবো। এখন রমিজ কিছু টাকা জমাচ্ছে অনেক দিন ধরেই, তার অলরেডি 20-25 হাজার টাকার মতো 15-20 হাজার টাকার মতো জমছে, আরও কিছু জমলে তো ভালোই হয়, কারণ অপারেশনের সময় এখন দেখা যায় যে প্রায় নর্মাল না হয়ে সিজার হয় বাচ্চা। তো সেই ক্ষেত্রে যদি এরকম কিছু হয় হসপিটালে সাপোর্ট তো পাবেই, তারপরেও একটা ভালো টাকা সে আর কি ভবিষ্যতের জন্য জমাইতে চেষ্টা করতেছে। তো সে বললো যে ঠিক আছে দিদি তাহলে তুমি এক কাজ করো, তোমার ছুটি কয় টাকা, আমি 9টার দিকে বাইরে যাবো মানে বাসায় যাই, তার বউর কাছে কিছুক্ষণ থাইকা তারপরে লাগলে বাকিটা সময় এক থাকু, মানে তুই আসলে পরে তারপরে আমি আমার বাসায় যাবো মানে। কয় দিদি নরসিংদী যায় আসতে কিন্তু তোমার প্রায় অনেক সময় লেগে যাবো গিয়া, কয় যে অসুবিধা নাই তুই যা। তো এর মধ্যে রমিজ নিজে যায় ওই অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করতেছে। তো অপেক্ষা করার পরে দেখা গেলো যে তখন প্রায় 9টা বাজে গেছে, 9:30 বেজে গেছে। তো 9:30 বাজে যাওয়ার পরে তারপরে লাশ নিয়ে আসতেছে। তো রমিজ আবার উপরে উঠছে, এটা বলতেছে দিদি কী হইলো, কার কইস না একটা জটিল হয়েছে কি বলে এই যে চেয়ারম্যান স্যারের নিয়ে তোর অনুমতি নিয়ে অ্যাম্বুলেন্স ছাড়তে হইব, সে ঢাকার বাইরে, তো স্যার তো কাউ নাই কি বলে যে ডাইরেক্টর স্যার আসছিল সেই ডাইরেক্টর স্যার
বলে গেছিলো সেইটা বলে এখন যাইতে পারবো না অ্যাম্বুলেন্স, এই একটা জটিলতা তৈরি হয়েছে। আর এদিকে তো লাশ নিয়ে যাইতে হইব, তাহলে তখন রমিজ করতেছে তাহলে কী করুন দিদি, আমি কি যাবো গিয়ে বাসায়? না 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 তুই থাক, আমি ব্যবস্থা করতেছি। তারপরেও সুপারিনটেন্ডেন্টের অনুমতি নিয়া তো অ্যাম্বুলেন্স যখন আর কি বের হয়েছে, রাজি মানে অ্যাম্বুলেন্স বাইরে যা নরসিংদী যাইবো আইবো, এটা তো একটা অনুমতি লাগে। তো সেটা বের করতে করতে প্রায় 10টা বেজে গেছে। তো 10টা 10:30টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে উঠাইছে। তো অ্যাম্বুলেন্সে উঠাইতে যায় রমিজ দেখলো যে 4জন মহিলা উঠলো অ্যাম্বুলেন্সের পিছনে, আর লাশের সাথে মহিলা, কোনো পুরুষ নাই। তখন ওই রমিজ দিদিও আসছে, দিদি কয় রমিজ কইতেছে যে দিদি এরা দি সবাই মহিলা, তাহলে এদের সাথে কোনো পুরুষ নাই? তখন দিদি কইলো যে না রে, এদের পুরুষ নাই। তারপর দিদি ওই যে রমিজের কানের কাছে মুখেই না কয় 4জন বউ। লোকটা অনেক ধনী ছিল, বুড়া বয়সে এই করে বিয়ে টিয়া করে হানি 4 বউই আছে। তো বুঝতেছে যে বউরা নিয়ে যাবো লাশ নরসিংদীতে। কয় নরসিংদী কোন জায়গায় দিদি? নরসিংদী ষাটির পাড়া। তো যেই বলা সেই কাজ। তো নরসিংদী ষাটির পাড়া তো তখন বাইরে আবহাওয়া একটু খারাপ হয়ে আসছে, মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হইতে পারে। তো তারপরে বাতাস ছাড়ছে, এর মধ্যে রমিজ বলতেছে দিদি আবহাওয়া তো খুব একটা ভালো না, নাকি আজকে লাশটা রাইখা দিয়া তুমি কালকে সকালে লয়ে যাবো? রমিজের মনটা যেন আসলে কেন সায় দিতেছিল না এই লাশ পরিবহনের ক্ষেত্রে। তারপরে দিদি বলতেছে না রে ভাই, দেরি করা যাবে না, তুই এক কাজ কর, নিয়েই যা। তো দিদি বললো যে ঠিক আছে ভাই, তুই নিয়েই যা, তুই কালকে করিস না। দেখ তাহলে এরা আবার রাতে থাকবো কই, মহিলাগুলো 4জন মহিলা, এদের ঢাকাতে কোনো আত্মীয় স্বজনও নাই, তুই নিয়ে দিয়ে আয়, তাতে উপকার হবে। তো রমিজ ঠিক আছে আর কী করবো করবো। তখন আবার ওই দিদি আবার আরেকটু দেখালো, রমিজের লোক দেখালো। তখন ওই মহিলাদের দিকে তাকায় করলো যে তুই এক কাজ করেন, আপনারা ওরে 5,000 টাকা দিয়েন। 3,000 টাকা তো কইছিলাম, তো 3,000 টাকা না, আপনি 5,000 টাকা দিয়েন, এই যে রাত্রেবেলা যাইবো, আপনাদের সব কিছুতে দেরি হয়ে গেলো। তো মহিলারা বললো যে অসুবিধা নাই, আমরা ওনারে দিয়ে দিব। এইগুলা ওই এক মহিলা আবার কী করলো, ওই দিদির সামনেই পার্স খুইলা আপনার দিয়ে দিল, কী কয় 5,000 টাকা বাইর করে রমিজের হাতে দিল। তো রমিজ তো এটা দেখে খুবই অবাক হয়েছে, কারণ সাধারণত এরকম হয় না, সবাই লাশ পৌঁছায় দেওয়ার পরে তারপরে টাকা দেয়। আবার অনেকে আছে, অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে আগেই টাকাটা নিয়ে নেয়, কারণ ওই যখন আপনার লাশ পৌঁছায় দেয় তারপরে আর ওই বাড়িতে পৌঁছানোর পরে এই মাতম শুরু হয়ে যায়, কান্নাকাটি, এটা তখন আর অ্যাম্বুলেন্সের কথা কেউ, কারো ড্রাইভারের কথা কারো মনে থাকে না। তো দিয়ে টাকাটা আগে পায়া রমিজ করলো কি, এই টাকাটা দিদির হাতে দিয়া বললো যে দিদি তুমি এটা বাসায় পৌঁছায় দিও, আর তোমারটা তুমি রাখিয়া দিও। এই কয়া রমিজ টাকাটা দিদির হাতে দিয়া তুমি করলো, কী কয় এই রওনা দিয়ে দিল। তো যখন ওরা বেরিয়েছে তখন প্রায় এই 11:30টার মতো বাজে গেছে। আকাশের অবস্থা ভালো না, বিদ্যুৎ চমকাতেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো তখন একটু রাজনীতিক ক্রাইসিসও চলতেছিল ঢাকা শহরে, তো বাংলাদেশে আর কি। তো তখন অ্যাম্বুলেন্স বেরোলো যখন, আসলে অ্যাম্বুলেন্সগুলো আসলে ঢাকার রাজা এক ধরনের রাজত্বই করে, কারণ এই যখন এই অ্যাম্বুলেন্সকে দেখা যায় উল্টা পথে গেলেও কেউ আটকায় না, কাজে কোনো কিছুতেই সবাই আর কি, সবাই মানবিক দিকটা বিবেচনা করে অ্যাম্বুলেন্সগুলো আর কি এক ধরনের রাজত্ব করে, যেখানে ইচ্ছা তো যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা উল্টা পথে বা এ পথে যেদিকেই যাইতে পারে। তো ঠিক আছে, যে রমিজ তো আস্তে আস্তে গাড়ি চালায়া তো এই গুলিস্তান আসলো, গুলিস্তান থেকে শাহবাগ আসলো, শাহবাগ হয়ে গুলিস্তান দিয়ে আস্তে আস্তে ওই যে জয়কালী মন্দিরের সামনে দিয়া তা যাত্রাবাড়ি পৌঁছাইলো। এই পর্যন্ত কোনো কিছু, যাত্রাবাড়ি পৌঁছানোর পরেই শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড রকমের বৃষ্টি, মনে হচ্ছে যে একদম অ্যাম্বুলেন্স উড়াইয়া নিয়ে যাবো। আর এরপরেই কিন্তু আসলে আসল রাস্তাটা শুরু। তো যখন ওই দিকে শুরু করলো, কি বলে এই যে বিশ্ব রোড দিয়ে যাইতেছে, তো যেতে 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 যখন ওই যে শনি রাখটা পা ক্রস করছে, তখন এমন বৃষ্টি যে সামনের কিছুই দেখা যায় না। তো যাই হোক, যাইতে যাইতে চালাইতে চালাইতে, আর পিছনে ওই যে একটু ছোট্ট গ্লাস আছে ওইটা দিয়ে পিছনের দিকে তাকায়া দেখলো, রবি পিছনে তাকায় দেখছে এর মধ্যে যে ওই পিছনে 4জন যে বসে আছে তাদের মধ্যে কোনো শব্দ নাই, মাঝে মাঝে একটু কথাবার্তার শব্দ শোনা যায়। তো আর সবাই চুপচাপ, একদম নীরব। তো রমিজের একবার মনে হইতেছে যে আসলে আসার সময় কাউরে একজন নিজের সাথে করে নিয়ে আসা উচিত ছিল, কারণ আবার ফিরতে হইব। তো দেখা যায় যে 12টা বাজে, 1টা 2টা যদি বাইচা যায় নরসিংদী পৌঁছাইতে, তো ফিরতে রাতেই রওনা দিল, তো সেই রাতেই বেলায় তার রওনা হয়ে আসতে হইব। তো একটা বিরাট অবস্থা, খারাপ অবস্থা।
তো রমিজ করলো কি তখন ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে চালাইতেছে, সে একটু আস্তে চালাচ্ছে, কারণ এত জোরে চালাচ্ছে না, কারণ এই বৃষ্টির মধ্যে দেখা যায় সামনে যদি আবার কোনো গাড়ি টাড়ি বা ট্রাকের মধ্যে মাইরা যায় তাহলে একটা বিশাল আরেক ঘটনা। তো এরকম ঘটনা প্রায় দুর্ঘটনা প্রায়ই ঘটে। আর এই লাশের যেই গাড়িগুলো লাশ পরিবহন করে সেগুলোর সাথে এই ধরনের ঘটনা আসলে নতুন কিছু না। প্রায়ই দেখা যায় যে, বা প্রায়ই শুনবেন যে এই ধরনের লাশ পরিবহন করতে হবে যে রাতে বেলা আপনার এই গাড়িগুলি অ্যাক্সিডেন্ট করছে বা মারা গেছে 2-3 জন, অথবা এই কারো জানাজায় যাচ্ছে, তো সেই সময় ফেরার সময় বা আসার সময় এই আপনার এই লোকজন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো সেই সব কথা মনে করে এটা রবি যার কাছে ড্রাইভিং শিখছিল সেই ওস্তাদও আপনার ওই ইয়াতেই কাজ করে, কি বলে, সোহরাওয়ার্দী হসপিটালেই কাজ করে। তো আমি হসপিটালের নামটা বলে দিলাম, কারণ এটা একটা অনেক পুরনো প্রাচীন একটা হসপিটাল বাংলাদেশে, ঢাকাতে। তো যাই হোক, তারপরে এসে যে যখন কাশপুর ব্রিজ পার হয়েছে, কাশপুর ব্রিজ পার হয়ে আরও কিছু দূর যায়, তারপরে এটা করতে হাতের ডানে একটা টার্ন নিয়ে যাইতে হয় নরসিংদীর দিকে। তো রমিজ যখন ওই নরসিংদীর দিকে টার্ন নিছে, তো সে ওই রাস্তাটা তখন এখনকার মতো এত উন্নত ছিল না। তখন দেখা গেল যে কিছু জায়গায় ইটা বিছানো ছিল, কিছু জায়গায় আপনার সলিং উঠা গেছে, ওদ্রা খুদ্রা। তবে ওইখানে কিন্তু রাস্তাটা বেশ বড়, কারণ ওই বাস টাসগুলো 2টা বাস একসাথে ক্রস করতে পারে ডাইনে বাইরে দিয়ে, তারপর অনেক জায়গা থাকে। তো রমিজ করলো কি বিসমিল্লাহ কয়ে রওনা হয়ে চালানো শুরু করছে। তো কিছু দূর গেছে পরে নরসিংদীর রাস্তা ধরে কিছু দূর যাইতেছে, ও আসলে আশেপাশের জায়গাগুলো রোডটা চিনে, রোডটা ধরে গেলে একদম নরসিংদী সদরে যা পৌঁছান যায়। ওটা আঁকা বাঁকা নাই, একদম সোজা রোড। ওই রোড যেদিকে গেছে ওদিকে যায় একদম নরসিংদী সদরে পৌঁছান যায়। আর নরসিংদী সদরে পৌঁছায় আর ষাটির পাড়া, তো ওইখানে জিজ্ঞেস করলে বা ওই মহিলারাও চিনে। তো যেহেতু মহিলারা পিছন থেকে কথাবার্তা বলতেছে না, তারা খুব বোরকা দিয়া ধার্মিক পরিবার, একদম কারো পরপুরুষের সাথে কথাবার্তা বলে না, নাক চোখ ছাড়া আর কিছু দেখা যায় না, মুখের মধ্যে এইভাবে কাপড় দিয়ে তারা পর্দা করে রাখছে। তো রমিজ ওই রাস্তায় নাই মা, তারপরে একটু জিজ্ঞেস করলো আপনারা ঠিক আছেন তো, কোনো সমস্যা নাই? তো পিছন থেকে ওই একদম নারী কণ্ঠে একজন নারী বললো যে মহিলার কি বললো যে না সমস্যা নাই। আবার আরেকজন বললো একটু আস্তে চালায়েন, রাস্তাটা তো সামনে, এই রাস্তা তো ভালো না, ঝাঁকি দেয়, তো একটু আস্তে যায়েন তাইলেই হইব। তো রমিজ বললো যে ঠিক আছে। তো এই কথা শুনে রমিজও একটু আস্তে আস্তে চালাইতেছে, তবে 40-এর নিচে না গাড়ির স্পিড, 40-এ রেখেই সে চালাইতেছে, মানে ঘন্টায় 40 কিলোমিটার এইভাবেই গাড়ি যাইতেছে। তো যেতে 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 তারা যাচ্ছে, বৃষ্টিও আল্লাহর রহমতে একটু ধৈর্য আসছে, মানে আগের মতো বৃষ্টি নাই, তবে মেঘ চমকাচ্ছে, গরজরাচ্ছে। তো এমন সময় রমিজ কত ঘন্টাখানেক গাড়ি চালানোর পরে সে দেখতেছে যে সে কেমন যেন একটা ধোকার মধ্যে পড়ে গেছে। সে এই ঘন্টাখানেক যাওয়ার পরে ওই রাস্তা ধইরা টান নিতে নিতে আবার আইসা দেখে কি ওই একই রাস্তার মধ্যে রমিজ যার তোর মনে হইতেছে যে ওই একই রাস্তার মধ্যেই গাড়ি চালাচ্ছে। আসলে এই ধরনের ভৌতিক ঘটনা, এইরকম ঘটনা প্রায়ই শোনা যায়, এবং এই ধরনের ঘটনাই যে একই রাস্তার মধ্যে ঘুরা ফিরা ওই একই বুলবুলাইয়ার মতো একই রাস্তার মধ্যে আর কি আপনার ঘুরপাক খায়। তো রমিজেরও এরকম মনে হইতেছে। তো যাই হোক, রহিম আল্লাহ মনে মনে আল্লাহ আল্লাহ করতেছে। তারপরে রমিজ একবার পিছনে বসা যখন দ্বিতীয়বার ওর সাথে এই ধরনের ঘটনা ঘটলো, মনে হলো যে একই রাস্তায় যাচ্ছে, তখন রমিজ বলল কি যে আপা এই আমি কি ঠিক রাস্তায় আছি? তখন ওই একজন মহিলা ওই রমিজের এখান দিয়ে একটু তাকায়া কিন্তু ঠিক রাস্তায় তো আছে, সোজা যান, সোজা যায় এই রাস্তা দিয়ে যেদিক গেছে সেদিক যাবেন, হ্যাঁ ডাইনে যাবেন না বামে যাবেন না, একটা সোজা যাবেন, আর সোজা গেলেই আমরা নরসিংদী সদরে পৌঁছাই যাবো। তো ঠিক আছে, আরও ঘন্টাখানিক চালানোর পরে রমিজ দেখলো যে যে না এইবার একটু নতুন রাস্তা মনে হইতেছে, যে আগের মতো পুরনো না। তো সে যাইতেছে যাইতেছে এমন সময় এই রমিজে পিছন থেকে মনে হইতেছে তারা এই নড়চড় করতেছে, একটু কেমন শব্দ হইতেছে, হ্যাঁ মানে অতিরিক্ত। এখন গাড়ি নর্মাল স্মুথ রাস্তা দিয়ে চলতেছে, কিন্তু পিছনের শব্দটা একটু কসমচ কসমচ একটা শব্দ হয়, যে ওই যে মনে হচ্ছে যে কেউ লাশ ধরে টানাটানি করতেছে, স্ট্রেচারটা ধরে টানাটানি করতেছে, ডাইনি নিতেছে, এরকম একটা মর্মর 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 শব্দ। তো এই ধরনের ঘটনাতে যেগুলো হয় যে প্রায়ই আমরা শুনি যে পিছনে লাশ খেয়ে ফেলতেছে বা এই খাইতেছে, তো আসলে এই ঘটনাটা এখান থেকেই শুরু হয়েছিল। এরপরে এগুলো ডালপালা মেলা শুরু হয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে। তো যারা এই গল্পটা সার্চ দিবেন রাতের অ্যাম্বুলেন্স, তারা এই ঘটনাটা শুনতে পারবেন। সেটারও ইয়াতেই অনেকে অনেক ধরনের এই বানায় বানায় গল্প বলছে ভূত এফএমে। তো যাই হোক, তো রমিজ করলো কি তখন
এই আপনার ইয়ারে বললো কি বলে এই আপা ওই যে পিছনে যে আসলো মহিলারে বললো যে আপা আর কত দূর, আমি তো প্রায় ঘন্টাখানেক রাত্রে 1টার উপরে বাজে গেছে, 1:30 বাজে, তো আপা আর তো নরসিংদী সদর তো আসে না। তো ওই লোক মহিলা আবার ওই ভিতর থেকে তাকায়া বললো যে ওই তো সামনেই, আরও 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 কিছুক্ষণ যান, সামনে সদর পাইবেন। তো এর মধ্যে একটা ঘটনা ঘটছে যে দেখা গেল যে ওই রাস্তার মধ্যে সে যখন যাইতেছে তখন ওই জুব্বা পরা একটা লোক ওই ওদেরকে সিগন্যাল দিছে গাড়ি থামার জন্য। তো খুব রাস্তার মাঝখানে দাঁড়ায় 2 হাত নাইরা নাইরা থামাইতে বলতেছে, তো রমিজ ওই যে ব্রেক করছে। ব্রেক করার পরে ওই লোকটা বলতেছে যে রমিজের যে এই পাশে ইয়া সাইডে আইসা বলতেছে, ভাই এই আপনি তো নরসিংদী যাইতেছেন না, ওইখান থেকে ঢাকার থেকে আইসেন, সরাদি লাশ আনছেন না, ওইরকম নাম ধরে কইছে ওনার লাশ আইছে না। কয় যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রমিজ বললেন হ্যাঁ তাই তো। কয় ওনার স্ত্রী আপনার সাথে আছে, গাড়িতে আছে না? কয় হ্যাঁ গাড়িতে আছে। কয় তারপরে যখন ওই বললো যে তো কয় যে তো এর মধ্যে ওই যে পিছন দিয়ে যে মহিলার আছে, মহিলার ওই ফাঁক দিয়ে গ্লাসের ভিতর দিয়ে কয় কে, তখন ওই ড্রাইভার বলতেছে যে আপনাদের গ্রামের একজন হুজুর মনে হয় গাড়ি থামাইছে, থামাইয়া কইলো যে ওই আপনারা যাইতেছেন কিনা। তখন ইয়া রমিজ মহিলা বললো যে ওই হুজুর বলতেছে যে আমার গাড়িতে নেন, আমার তো গাড়িতে নেন, আমিও ওই বাড়িতেই যাবো। তখন ওই মহিলা বললো যে না না, কারণ অপরিচিত কারণে নেওয়ার দরকার নেই, আপনি এক কাজ করেন, আপনি গাড়ি চালান, আর হুজুরে বলেন যে হুজুর আপনি আসেন, গাড়িতে মহিলা আছে, এখন আপনার নেওয়া যাবো না, এই কথা বলে দেন। তো এই কথা যেহেতু ওনারা কইছে, তো একবার রমিজের মনে হয়েছে যে লোকটারে নিয়ে নেই, কিন্তু যেহেতু মহিলা ওইখান থেকে বললো এই কথা, তারপরে সে তো আর নিতে পারে না। তখন সে বললো যে না ভাই, এই যে ওনারা না করলো, আপনি এক কাজ করেন আসেন, তখন এই আমরা যাই। ওনারা এই করে রমিজ গাড়ি ছেড়ে দিছে, তো সালাম দিয়া গাড়ি ছেড়ে দিছে, তো যাইতেছে। তখন পিছন থেকে লোকটা কইতেছে, আরে আমি তো তখন বাসায় যাইতাম রে ভাই, শুধু শুধু ইয়া করলেন, আমার কষ্ট দিলেন, হাইটটা আবার এতটা দূর যাইতে হইব। তো এই লোকটা যখন পিছনে গেল, রমিজ অনেকক্ষণ দেখলো যে আয়নায় তারা দেখতেছে লোকটা এদিকে হাইটে আসতেছে। তো এই লোকটাকে যখন দেখছে তখন রমিজের মধ্যে একটা ধারণা হয়েছে যে আসলে বাসাটা মনে হয় খুব একটা দূরে নেই, কাছাকাছি চলে আসছে, হয়তো সে পৌঁছায় যাবে। তো যাই হোক, এরপরে তো ওই এর মধ্যে আবার এই একটা খালি জায়গার মধ্যে পড়ছে। খালি জায়গা মানে হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে ক্ষেত আর কি, যত দূর চোখ যায় আপনার ক্ষেত আর ক্ষেত, দুই পাশে ডানে বামে ডোবা, ডোবা মানে পানি, এরকম ক্ষেত, বিল। তো বিলের মাঝখান দিয়েই মনে করেন রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরা চাইতেছে। তো আসলে ওই জায়গাটার কথা আমি আসলে ভুলে গেছি, ওই বিলের রাস্তা যেটা আছে ওই জায়গাটার সম্বন্ধে আর কি প্রায়ই অনেক ধরনের ঘটনা ঘটে আর কি, অনেক ধরনের ঘটনার কথা আসলে মিথ আছে, সত্য মিথ্যা আল্লাহ মালুম। তো সবাই বলে যে রাত্রেবেলা ওই সব এলাকা দিয়ে যাওয়াটা ঠিক না, বা গাড়ি ঘোড়া গেলে ওদের সাথে বলে অনেক রকমের ঘটনা ঘটে। তো এর মধ্যে রমিজ করছে কি, ওই গাড়িটা নিয়ে যখন যাচ্ছে, তো পিছন থেকে হঠাৎ করে মনে হয়েছে কি যে একটা কিছু আইসা গাড়িতে প্রচণ্ড ধাক্কা মারছে। ধাক্কা মারার পর রমিজ করছে কি, আরও গাড়ি প্রায় ব্রেক করে 10-12 হাত সামনে যায়, গাড়ি ব্রেক করে থাইমা গেছে। তো ব্রেক করে থাইমা গেছে পর, তো পিছন থেকে মহিলাগুলি উই আর কি ধাক্কা খায় একদম রমিজের পিছনের যে ইয়া আছে, এই আপনার ব্যারিয়ার বা ওই যে পিছনের যে কাবার, সেই কাবারের মধ্যে এসে বাড়ি খাইছে। বাড়ি খেয়ে ওই পিছন থেকে বলতেছে কী হলো, এই কী হলো, কী হয়েছে, কী হয়েছে। তো রমিজ বললো যে কি না, পিছন থেকে মনে হয় কিছু একটা আঘাত করছে বা ধাক্কা মারছে। তো রমিজ করলো কি, ওই ড্রাইভিং সিট থেকে গাড়িটা সাইড করে নেয়, তারপর ভয় পাইছে, রমিজও ভয় পেয়ে গেছে, মনে করছে যে পিছনে একটা কিছু হয়ে গেছে। তারপর ওই নাইমা রমিজ আসতে করলো কি, পিছনে এলো, ওর পাশে একটা লাইট, টর্চ লাইট আছে, টর্চ লাইট নিয়ে পিছনে দেখে যে গাড়ির কিছুই নেই, গাড়ির সাথে কিছুই নাই, পিছনে কোনো আঘাতের চিহ্ন নাই, পিছনে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, পুরো রাস্তার মধ্যে রমিজ একলা দাঁড়ায় রয়েছে ওই গাড়ি নিয়ে। আর চারিদিকে অন্ধকার, গুটগুটে অন্ধকার, একদম কিছুই দেখা যায় না। আর মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকায়, ওইটা থেকেই দেখা যায় যে কালো রঙের পিচঢালা রাস্তা, বহু দূর, আর দুই পাশের ধান ক্ষেত, হ্যাঁ, রাস্তার পাশে কোনো গাছপালাও নাই, এরকম একটা খালি জায়গা। তো ওই তারপর রমিজ করলো কি, মনে করলো যে আসলে এটা অন্য কিছু হইতে পারে, হয়তো ওর মনটা কেমন একটা চিপ দিয়ে উঠছে, বুঝলেন না, এমন রাত্রে 4জন মহিলার সাথে ও একলা, সাথে আবার লাশ। তো এটা যে কেউই আর কি, যত সাহসী মানুষ হোক না কেন, ভয় পাওয়ার কথা। তো রমিজ তাড়াতাড়ি গাড়িতে উঠা গেছে, আবার গাড়ি যখন স্টার্ট দিল, যে দেখলো যে গাড়ি নর্মালি স্টার্ট হয়ে গেছে। তো রমিজ আবার চালু করে রওনা দিল। তো রওনা দিয়ে যেতে 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 তো অনেকটা পথ আইসে পরে, আবার এমন সময় হঠাৎ কী হলো, মনে হলো গাড়ির ছাদের উপরে ধাপ্পাস করে কিছু একটা পড়লো, ধাম করে পড়লো।
শুধু একটা জায়গা না, গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত পুরা গাড়িটার উপরেই মনে করলো ধপাস করে পিছু একটা পড়লো। তো পিছন থেকে ওই মহিলারা আবার বলতেছে যে এই কী হলো কী হলো কী হলো। তো রবিস বললো যে কী হলো তো বুঝলাম না, ওই কিছু মনে হয় গাড়ির মধ্যে পড়ছে, এখানে গাছপালাও তো নাই, কী পড়বো গাছের মধ্যে। তো গাড়িটা এমনভাবে পড়ছে একটা পুরো গাড়ি কাইপা উঠছে। তো রবিস তখন করলো কি, গাড়ি আবার সাইড করে দাঁড়ায় দিছে। তো রবিজের কিন্তু মোটামুটি সাহস ছিল, ও কিন্তু আসলে ভীতু না, যারা অ্যাম্বুলেন্স চালায় তারা আসলে ভীতু হলে চলে না। তো রমিজ গাড়ি থেকে নামছে, কারণ গাড়ির কিছু হলে কিন্তু রমিজের বেতন থেকে টাকা কাটা যাইব। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, গাড়ির বাম্পারে কিছু লাগলে, ডেন্টিং পেন্টিং নষ্ট হইলে, লাইট ভাঙলে, এইসব ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষগুলো একেবারে গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে। তাই রমিজ করলো কি, তো দাঁড়ায় গেছে গাড়ি দাঁড়া করে আবার গাড়ি থেকে আবার নামলো। নাইমা ওই তো মহিলারা বলতেছে যে নাইমেন না, যাই হোক আপনি একবারে চালায় যান, তারপরে দেখা যাবে বাসায়। তো রমিজ বললো যে না নামি। তো এর মধ্যে রমিজ নাইমা আবার দেখলো গাড়ি ছাড়ে, তো লাইট মাইরা ওই সাইডে দাঁড়ায়, এই যে স্টারিংয়ের ওই পাশে দাঁড়ায় গলাটা বাইক করে উপরে লাইট মাইরা দেখলো যে না, গাড়ির উপরে কিছুই নেই, একদম গাড়ি ফাঁকা ফইয়া, মানে যেমন আসলে এরকম কোনো কিছু একটা ভারী পড়লে তো গাড়ি ট্যাপ খাওয়ার কথা বা নিচের দিকে ডাইবা যাওয়ার কথা, ওরকম কিছুই নেই। তো দেখে রমিজ বললো যে কি, তখন রমিজের মনটা আবারও কামড় দিছে, কারণ এই ধরনের ঘটনা তো ওর তো জানা আছে, কারণ ওরা কিন্তু যখন এই ধরনের রাতে পরিবহন করে তখন অনেক রকমের জিনিসের মাথার মধ্যে রাখে, রাইখা দোয়া, তারপরে কালাম পড়ে, তারপরে সূরা পড়ে, তারপরে ওরা রওনা দেয়। তো যাই হোক, রবি স্কুলকে গাড়িটা যখন আবার আবার স্টার্ট দিছে, তো এইবার যখন স্টার্ট দিতে গেছে তখন গাড়ি স্টার্ট হয় না, হ্যাঁ 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 করে স্টার্ট হয় না। তো পিছন থেকে মহিলারা বলতেছে কী হয়েছে ভাই, কী হয়েছে? আপা গাড়ি স্টার্ট হইতেছে না। তো বলতেছে যে না একটু করে একটু থামান। তো এই সময়গুলো কি রবি স্কুলকে পুরো গাড়ি একদম শাট ডাউন করে দিছে, মানে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়া 3-4 মিনিট বসে থাকলো। তো এরপরে আবার রওনা হয়েছে। আবার যখন স্টার্ট দিচ্ছে তখন গাড়ি স্টার্ট হয়ে গেছে। তখন রবি করছে কি, আবার গাড়ি যখন স্টার্ট দিচ্ছে দিয়া আবার সামনের দিকে আস্তে আস্তে চলতেছে। তবে এইবার রবি যখন গাড়ি চালাচ্ছে, গাড়ি যেমন চালায় আসে মজা পাচ্ছে না, মানে সে স্পিড পাচ্ছে না। সে এত স্টারিং করতেছে, কি বলে, এত ক্লাসে পা দিয়া চাইপা রাখছে, তারপর দেখছে যে গাড়ি আগায় না। গাড়ি করে কি, গাড়ি একটু কেমন যেন মনে হচ্ছে যে একটা পিছন থেকে কেউ খুব জোরে টান দিয়া গাড়িকে পিছনের দিকে টাইনা রাখছে। তো গাড়ি যতই গাড়ি সামনের দিকে নিতে যেতেছে, গাড়ি তো অ্যাক্সিলারেটর চাপ দিলেও গাড়ি সামনের দিকে যাইতেছে না। তো তখন মিটারের দিকে দেখাইতেছে কিন্তু 60, 70, 80 এভাবে মিটার উঠে, কিন্তু গাড়ির সামনের দিকে বাইরে না। তো রমিজ একটু ভয় পেয়ে গেছে এবং রমিজের মনে ডাক দিছে। তখন সে বুঝতে পারছে যে আসলে যা হইতেছে তার নর্মাল কিছু না, বড় রকমের কিছু একটা হইতে পারে। তাই রমিজ করলো কি, গাড়ির স্পিড আসলে যতটাই হোক, যতটা আর ও উঠানের বুদ্ধি করে গাড়ির স্পিড আর না বাড়ায় ও করলো কি, গাড়ির স্পিড 40, মিটারে 40 দেখা চালাচ্ছে, 40-এর নিচে 30-35। তো গাড়ি আরও স্লো হয়ে গেছে। আমি পিছন থেকে ওই মহিলাকে, এই আপনার কী হয়েছে, আপনি গাড়ি বাড়ান না কেলে, আরও জোরে যান না কেন, আরও জোরে যান না, পিছন থেকে তাড়া দিতেছে। হ্যাঁ, তো রমিজ করতেছে যে এখানে গাড়ি চালাতে পারতেছি না, গাড়ি তো কাজ করতেছে না, গাড়ি সমস্যা হয়েছে হয়তো। তো পিছন থেকে মহিলারা খুব রাগারাগি করতেছে যে হেই কী গাড়ি নিছো, এইটা করছো ওইটা করছো, টাকা তো কম দেই নাই। হ্যাঁ টাকাটা আবার আরেকজন বলতেছে আগে এত টাকা দেওয়া ঠিক হয় নাই, যেই টাকা চাইছে তার সেটাই দিয়ে দিছি, এই এখন গাড়ি চলতেছে না। তখন রমিজ করতেছে আপা কিছু মনে করেন না, মনে হইতেছে যে খারাপ কিছু পাল্লায় পড়ছি। তখন পিছন থেকে কী খারাপ করে কিছু পাল্লায় পড়ছো, তুমি যাও মিয়া, তুমি বেশি কথা কও, চালাও গাড়ি, তুমি স্পিড বাড়াও, যা হয় দেখুন, তোমার গাড়ি যদি নষ্ট হয়, ব্যাপার হইলে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, তখন পিছন থেকে নষ্ট হলে আমরা টাকা দিব তোমার গাড়ি, তুমি চালাও। আমরা কইতেছি নষ্ট দেবো, আমাদের টাকার অভাব নেই। যিনি মারা গেছে উনি অনেক ধনী মানুষ ছিল, আমরা 4 জনই তার পরিবার। তো তোমার লাগলে তোমার অ্যাম্বুলেন্স নতুন একটা কিনে দেবো, তুমি চালাও মিয়া। তো এই কথা কইছে যখন রমেশ বললো যে ঠিক আছে, তখন গাড়ি ওই আবার করলো কি, এক্সেলেটার চাপ দিয়ে গাড়ি বা সামনে বাড়িতে, তো দেখা যায় 70-80 যেতেছে গাড়ি, তখন দৌড়াইতেছে মনে করেন 10-এর মতো করে। তো 40-এ দিলে 5-এর মধ্যে, 70-80-তে 10-এর মতো যাইতেছে। যাই হোক, আর একটু স্পিড বাড়ছে। এর মধ্যে কিন্তু ওই নরসিংদী সদরের কাছাকাছি প্রায় চলে আসছে। তো নরসিংদীর কাছাকাছি আইসা, সদরে আইসা যখন ওরা পৌঁছেছে রাত 3টা বাজে। তো 3টা যখন বাজছে, নরসিংদী সদরে আইসা রমিজের মনে হয়েছে জানডা বাজছে। তো ওই সদরে আইসা দেখে রাস্তাঘাট শুনশান নীরব। অন্য সময় 2-1টা গাড়ি ঘুরিয়েও চলাচল করে, কিন্তু আজকে যেন একটা বৃষ্টি ঝড় বাদল দেখে কোনো গাড়ি ঘোড়াই নাই, একদম নীরব, একদম নিশতি রাত,
নীরব, কোনো কিছুই নাই। হ্যাঁ, একদম রাস্তায় মাঝে মাঝে লাইটগুলি জ্বলে, সেগুলো একদম মিট 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 করে জ্বলতেছে আর কি। চারদিকে পরিবেশটাই যেন কেমন নর্মাল না। ঝড় বাদল থাইমা গেলেও আকাশের কেমন কালো হয়ে গেছে। তো সব চারদিকটা মিলে আর কি রমিজের যেন আজকের দিনটা আর কি, রাতটা আর কি অন্যরকম লাগতেছে। যাই হোক, রমিজ যখন সদরে, তখন অনেক ওই সদর দিয়া গাড়ি চালায় যেতে 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 তো একজন ইয়ারে পাই, পিছন তাকায় কইছে, আপা ইয়া কোথায়, কী কয়, এই যে ষাটির পাড়াটা কোন দিকে। তখন পিছন থেকে একটা কেমন যেন একটা গঙ্গানির শব্দ হইলো, বললো কি যে তোমরা যায় সামনে যায় ডানে যাও। তো এই গলাটা রমিজ চিনে না। তো রমিজ চিনে না, তখন রমিজ একটু একটু পুরুষও না মেয়েলি না, এরকম একটা গলা। তো সামনে যায় ডানে যাও। তো সামনে যায় ডানে গেছে। ডানে যাওয়ার পরে রমিজ বললো কি, এই ইয়া করছে, কি বলে আপনার গাড়িটা মনে মনে একটু সেই খারাপ বললো যে এটা এইগুলো তো শুনি নাই। তখন তখন পিছন থেকে আবার কইতেছে যে যে কথা কয় ও ঘুমায় গেছে, সবাই ঘুমাইতেছে, তুমি সামনে যা ডানে যাও, আমি আমি বড় বই, তুমি ইয়া করো, কী কয়, সামনে যা ডানে যাও, তাহলে ষাটির পাড়া যাইতে পারবা সোজা গেলে। তো ঠিক আছে, রমিজ সামনে যা ডানে গেল। এর মধ্যে দেখে যে রাস্তার মধ্যে দুই একটা কুকুর শুয়ে রয়েছে রাত্রেবেলা। আমার এর মধ্যে যে ঝড় বাদল থেমে গেছে, আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইতেছে, বাতাস, তবে বাতাস আছে, শস্য করে বাতাস দিতেছে। তো যাই হোক, রমিজ ওই দরজার সামনের পাশের জানলাটা একটুখানি ফাঁকা রেখা সবসময় গাড়ি চালায়, যাতে বাতাস ঢুকে। এসব গাড়ির পিছনে এসি থাকলেও এই সামনে কিন্তু আসলে এসিটা ও অন করে না, কারণ ঠান্ডার একটু সমস্যা ছিল আবার। তো বাতাসটা একটু খোলা রেখা ইয়া করছে, কী বলে, সে চালাইতেছে। তো যাতে বাতাসের ভিতরে অক্সিজেন পাস হয় আর কি, বাতাস পাস হয়। তো যাই হোক, ও চালাইতেছে বাইরে। তারপর যেতে 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 ও করলো কি, এখন মনে হইতেছে আবারও সেই বুলবুলিয়ার মধ্যে পড়ছে। ও ঘুইরা টুইরা ওই ডাইনে যায়, ঘুইরা আবার মনে হলো যে নরসিংদী সদর যেখানে আসলো সেইখানেই ও আবার আইসা পড়ছে। তো ওই আইসা ওই যে দুই পাড়ের পরিচিত বাজার, ওই যেখানে কুকুরটা দেখছিল সেখানে কুকুরটা শুয়ে রয়েছে। তো আর পিছনে যখন বলতেছে আপা কই, এখানে ঘুইরা আবার ওই একই জায়গায় আইসি। তো পিছনে এইবার আর কোনো শব্দ নাই। তারপরে অনেক আবার জিজ্ঞাসা, আপা টোকা দিছে ও জানলায়, আপা শুনছেন, আমরা তো মনে হয়েছে আবার এই এক জায়গায় ঘুরে এসে বললাম, ডাইনে যেতে করে পাইলাম না। তো এইবার পিছিয়ে দিকে কয় যে তুমি ডাইনে না, তুমি বামে যাও, সামনে যায় যে দেখবা একটা বামের গলি আছে, ওই বামে যাও। আমি আসলে খেয়াল করতে পারি নাই, বামে গেলেই পাইবা তুমি। তো ও করলো কি, আবার সামনে যায় মিনিট 10 গাড়ি চালায়, আবার দেখলো সব বামে একটা রাস্তা। তো রাস্তার মধ্যে তারাই বললো, আপা এই হেন্দা বামে যাবো, হয় এই হেন্দা বামে যাও। তো রমিজ করলো কি, আবার সেই হেন্দা যায় বামে গেছে। তো বামে যায় যেতে 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 সে গাড়ি নিয়ে একদম আরও মিনিট 20 চালানোর পরে দেখা যায় কোনো ইয়া নাই, নর্মাল মাটির রাস্তার মধ্যে এসে পড়ছে। চারপাশে গাছপালা, হ্যাঁ, খোলা জায়গা, কেমন একটা বিলের মতো অবস্থা। তো ও বলতেছে, আপা এইখানে তো কোনো ইয়া নাই। আর রবিজের রাত্রেবেলা যদি রবিজ ভয় পেতেছে গাড়ি যদি কোথাও আটকায় যায়, তাহলে এই গাড়ি ওর পক্ষে উদ্ধার করে নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব না কোনোভাবে। তাই রমিজ একটু বলতেছে যে আপা এই রাস্তা তো কাঁচা, এই রাস্তাতে তো গাড়ি যাওয়া যাবে না। কারণ মহিলা বলতেছে, না যাওয়া যাবে, তুমি একটু সামনে যাও, তাহলে পাকা রাস্তায় পাইবা। হ্যাঁ, এইটুকু এখানটা কাদা কুদা হয়ে থাকে, মানুষ যে গরু টরু নিয়ে যায়, তো এখান থেকে এর জন্য এরকম ইয়া হয়ে থাকে, কী কয়, কাদা হয়ে থাকে। তো রবি যেতে যেতে ঠিকই দেখলো যে আরেকটু কিছু যাওয়ার পরে দেখলো যে একটা পাকা আবার ইটের সলিং বিছানো রাস্তায়। তো সেখান থেকে যায় যায় সে করলো কি, এক সময় ওই ষাটির পাড়া যেটা যায় দেখলো যে ঠিকই একটা গেটের মধ্যে আসছে, আইসা করলো কি, সেখানে বড় বড় করে লেখা যে ষাটির পাড়া। তো ওই রাস্তার মাঝখানে সাইনবোর্ড। তো সেই ষাটির পাড়ার দিকে রবি হাত ছেড়া বাঁচলো, যাক আজকে একটা বাঁচা গেছে, ঝামেলাটা গেছে এখান থেকে। তো ওই রাত্রেবেলা অন্ধকার, ওই ষাটির পাড়ার রাস্তাঘাট একটু আরও ছোটো, একটা রাস্তা দিয়ে একটা গাড়ি যাইতে পারে, যাওয়ার পরে একটু সামান্য হয়তো জায়গা থেকে একটা রিক্সা কোনোভাবে পাস হইতে পারে এরকম। তো যাইতে যেতে বললো যে আপা বাড়ি কোথায় আপনাদের, পিছন থেকে এইবার আর কোনো শব্দ হয় না। তো তারপরে অনেকবার জিজ্ঞাসার পরে পরে যে এই রাস্তার শেষ মাথায় যে একটা বাড়ির কথা বললো, মির্জা বাড়ি, ওই মির্জা বাড়ির সাথে যাও। তো তো রমিজ তখন বললো যে ঠিক আছে। তো যেতে 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 ওই শেষ মাথায় ঘুরে যায় 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 অনেকক্ষণ গাড়ি চালানোর পর শেষ মাথা আর আসে না। ঘুরতে 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 রমিজ করলো কি, যায় একদম অনেক একদম গ্রাম, মনে হলো যে ষাটির পাড়া পাড়ায় আরেকটা গ্রাম শুরু হবে, এরকম জায়গায় এসে পরে দেখে একটা লোক রাস্তায় দাঁড়ায় রয়েছে। কোন লোকটা দাঁড়ায় রয়েছে জানেন? ওই যে ওদেরকে যে রাস্তায় থামাইছিল হুজুর, সেই হুজুর রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। তো এখন রমিজ বলতেছে যে হুজুরের দিকে ব্রেক করে দিছে,
দেখে তো চিনা ও যা ও ভাবছিল দূর থেকে দেখে ভাবছে যে হুজুর দাঁড়ায় রয়েছে সাদা কাপড় পরা, সাদা ইয়া পরা আর কি, আলখাল্লা পরা। তো ভাবছে যে হুজুরে জিগাইব যে সেই এই বাড়িটা কোথায় আর কি। তো তারপরে হুজুরে থামাইছে পরে, তখন হুজুর কইতেছে ওর দেখে, হুজুর যখন ওর পাশে আসছে তখন দেখে কইতেছে, আরে হুজুর আপনি আপনি এত আগে এলেন কেমনে? তখন হুজুর ওর দিকে তাকায় হাইসা কইলে, কই যে তুমি তো আনলা না মিয়া, তোমার এই গাড়ি যারা আছে তারা তো আনলো না, আমি ইয়া করে আইছি, কি কয় যে শর্টকাট রাস্তা মেরে আইছি, তো ওখান থেকে ট্রাক পাইছি, ট্রাকে পাইয়া ওইটা আয়া পড়ছি, আর তোমার আগে আইছি, আমি জানতাম যে তুমি এই রাস্তাতে আইবা, চিনো না আর এই মানুষ এলে রাস্তায় তারা আইছি। কয় যে তখন ওই পিছন দিকে কয় হুজুর ওর রমিজের পাশ দিয়ে ডাক দিয়া কয়, ওই মালেকা। হ্যাঁ, তো রমিজ এবার এই এতক্ষণে জানলো যে পিছনে যারা বসেছে তাদের মধ্যে একজন মালেকা। তখন ওই টাকা পিছন থেকে উত্তর হয়েছে, হ্যাঁ বলেন। কয় আমি তোমাকে পিছনে আইসা বইতাছি, হ্যাঁ লাশ নামাইতে হইব তো আইসা পড়ছি, বুঝছো? আমি বললো যে আসেন, ঠিক আছে। তো রমিজের মনে কইতাছে যে এর আগে মহিলারে ইয়া কি কয় এই কইছে যে নামেন, আইসা পড়বো, ইয়া কেউ উঠায়ও না, আর এখন একটা সে উঠায় ফেললো। তো রমিজ বললো যে আচ্ছা যাইগা, আমার কি লাস্ট কোনো রকম নামলেই বাঁচি আর কি। তো রমিজ বললো কি তারপরে ওই যে ওই লোকটা পিছনে ওইটা ইয়া খুললা বইলো, পাশের দরজা খুললা যা পিছনে বসছে। তো রমিজ করলো কি, তো গাড়ি আবার চালান শুরু করছে। যাইতে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে আর কোনো শব্দ টব্দ পায় না রমি। আর ওই ওই যে বাড়ির কথা কিছু ওই বাড়িও আসে না। তো রমি পিছনে টোকা দিয়ে কয়, ভাই কই আর কত দূর, প্রায় আধা ঘন্টা গাড়ি চালাই ফেললাম, তো 3:30 বাজে এখন, রাত ভোর হয়ে যেতেছে। তো এইবার আর চাপতে সামনে যায়, লোকটা বললো যে সামনে যায় দেখো একটা বড় ইয়া আছে কবরস্থান, ওইটার সামনে থামো। তো তখন রবি কয় যে কবরস্থানকে আপনার বাসায় নেবেন না লাশ? কয় না বাসায় নিব না, এই কবরস্থানে গোসল করাম। তো রমিজ করলো কি, যখন ওই কবরস্থানের মধ্যে যায়া ঠিকই যাইতে যেতে যেতে আরও 10 মিনিট পরে যা থাকলো একটা বড় কবরস্থান, হ্যাঁ নরসিংদী সাটিরপাড়া কবরস্থান লেখা, ওই কবরস্থানের পাড়ে ইয়াতে। তো সেইখানে গাড়ি থামাইছে। তো থামানোর পরে তো ওর নামছে, নিজে নাইমা একটু হাত পাও যারা দিয়ে আনবে, পিছনে যে ডালা খুলে এই টোকা দিছে নামেন আপনারা, হ্যাঁ ও যে সাইডে যা ইয়া করছে টোকা দিছে আপনারা নামেন, হ্যাঁ সাইডের দরজা ইয়ে হালকা খুলে দিছে। আর পিছনের যে ও যে স্ট্রেচার নামাইতে হইব, তো ওই স্ট্রেচার নামানোর জন্য পিছনের যে ডালা আছে ওই ডালাটা ও খুইলা খুইলা তো থমকাই গেছে। এমন চমকাইছে যে দেখে যে পিছনের কেউ নাই, একটা পুরো গাড়ি খালি, তো একটা মানুষও নাই গাড়িতে। এই যে 4জন মহিলা ছিল, লাশ ছিল, আর হলো এই যে হুজুর ছিল, কেউ নাই, সবাই ভ্যানিশ হয়ে গেছে মুহূর্তের মধ্যে। রমিজ তো চমকায় গেছে, চমকায় তো সে একদম অবাক হয়ে গেছে, যে কী করবো সে বুঝতেও পারতেছে না। তো গাড়ির হেডলাইট কিন্তু চলতেছে। তো যখন এই অবস্থা তখন রমিজ করলো কি, একদম দৌড়ায় যায়, তারপরে সে ওই যে পাশে একটা মসজিদ আছে সেই মসজিদের মধ্যে উঠছে। মসজিদের মধ্যে উঠা তো এমন সময় করছে কি, এই যে মসজিদে আজান হয়েছে, তো ভোর হয়ে গেছিলো গা, ঠিক তখন আজান হয়ে গেছে। তো আজানের পরে ওই হুজুর মসজিদের বাইরে দাঁড়ায়া, আজান দেওয়ার পরে হুজুর বাইরে আইসা দাঁড়াইছে, আইসা দেখা যে রমিজ এখানে দৌড়ে আইসে, আয়া কইতেছে যে হুজুর কী হয়েছে? ওই হুজুর জিজ্ঞেস করতেছে কী হয়েছে ভাই? তো রমিজ তো একেবারে হুজুরের কাছে যায়, একেবারে উপরেই পড়ে গেছে। তো হুজুর বলছে, ভাই কী হয়েছে আপনি ভয় পেয়েছেন কেন? তো রমিজ বলতেছে, ভাই আমি তো আসলে ঢাকা থেকে আর লাশ নিয়ে আসছিলাম, তো এরকম ঘটনা, গাছ এখন পিছনে ডালা খুললা দেখি যে গাড়ির মধ্যে কেউ নেই, অথচ এই গাড়ির মধ্যে আপনার 4জন মহিলা লাশ এবং রাস্তা থেকে একজন হুজুর উঠছে, সব মিলায় প্রায় 5জন মানুষ আসছিল, লাশ নিয়ে 6জন, এখন দেখি তো কেউ নেই। তখন ওই হুজুর বলতেছে যে আপনি কি ওই যে মির্জা বাড়ির কথা বলতেছেন, মির্জা বড় মির্জা? ওই কয় হ্যাঁ ভাই বড় মির্জার কথাই তো বলতেছিল, যে ওই এরকম। তো হুজুর বলতেছে ঠিক আছে আপনি বসেন এখানে, আপনি বসেন, মাথায় ঠান্ডা রাখেন, আমি আপনার পানি দিয়ে যাচ্ছি, আপনি আগে হাত মুখ ধুন। তো এরপরে করছে কি, হুজুর ওই বাথরুমে ঢুইকা এক বালতি পানি না ওর দিছে, দিয়া বলছে যে আপনি হাত মুখ ধুন। তো রমিজ তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দিছে। তারপর হুজুর বলছে যে আপনার অ্যাম্বুলেন্স কই? ওই যে সামনে ওই যে পিছনে রেখে আইছে, তো চলেন। তারপর হুজুর করলো কি, এর মধ্যে আরেকজনকে ডাক দিছে, তা ডাক দেওয়ার পরে 3জন মিল্লা অ্যাম্বুলেন্সের সামনে দেয়, অ্যাম্বুলেন্সের পুরো দরজা জানলা সবই খোলা, গেট খোলা, যেমনি রেখে গেছিল অমনিই আছে, লাইট জ্বলতেছে। তারপর হুজুর বলছে যে আপনি গাড়িতে উঠেন, ওইটা মসজিদের সামনে গাড়িটা নিয়ে আসেন। তো তারাও ওইটা বইছে,
তারপর গাড়ি নিয়েছে। তখন হুজুর বলতেছে, ওই রবিজ অবাক হয়ে বলছে, ভাই কী হয়েছে, ঘটনাটা কী? কয় যে শুনেন, এই এই যে যার কথা বলতেছেন এই লোক অনেক আগেই মারা গেছে, আজকে থেকে প্রায় 4-5 বছর আগেই মারা গেছে। ওনার ওই 4জন স্ত্রী, ওনার মাইরা এই লাশটা এই কবরস্থানে না ইয়া করে ফেলছিল, কী কয়, এই যে প্রথমে ঢাকায় নিয়ে গেছিলো, পরে অ্যাম্বুলেন্সে করে এইখানে তো ইয়া করে গেছিলো, দাফন করে গেছিলো। পরে এই নিয়ে অনেক মামলা টামলা হয়েছে, অনেক ইটি হয়েছে। এখন থেকে প্রায় অনেক সময় দেখা যায় যে ঢাকার থেকে এই একই ধরনের ঘটনা ঘটে। তো তারা নিয়ে লাশ নিয়ে আইসা একই পর্যন্ত আসে, এবং এই আপনার মতোই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা ভয় টয় পাওয়া যায়, চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ, অনেকে হার্ট ফেল করে। তো এইরকম ঘটনা এখানে প্রায় বছরে প্রতি বছরই ধরেন একটা করে ঘটে। এই বছর মনে আপনি এটা শিকার হয়েছেন। কয় এখন তো রমিজের তো এই কথা বিশ্বাস হয় না। ও বলে, না ভাই, এটা বিশ্বাস করতে পারবো না হুজুর, আপনি যত কথাই বলেন, কারণ 5,000 টাকা দিছে, টাকা দিয়ে এরকম করছে। ভাই সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে, আপনি যা যা বলতেছেন সব ঠিক আছে, কয় বেড নাম্বার সব ঠিক আছে। আপনি এখন ঢাকায় যখন যাইবেন, ঢাকায় যা দেখবেন যে মজার ব্যাপার হলো যে আপনি যার যার কথা বললেন তারা কেউ এই রুগীর কথা মনেই করতে পারবো না, এবং উল্টা আপনি একটা ঝামেলার মধ্যে পড়বেন। সেটা কি, যে আপনি রাইতে গাড়ি লয়ে কই গেছিলেন, অথচ এখানে মজার ব্যাপার হলো আপনাদের যে টাকাটা দিছিল সেই টাকাটা কিন্তু ঠিকই আপনার কাছে থাকবে। তো রমিজ তো একটা থতমত খাই গেছে, কী হবো। তারপর হুজুর বললো যে এক কাজ করেন, এই অজু করেন, অজু করে আসেন, ফজরের নামাজ পড়ি, তো নামাজ পড়া আপনার দোয়া পড়ে দিতেছি, ফু দিতেছি, আপনি সোজা এখান থেকে চলে যাবেন এই বাজারে যা কিছু খাওয়া দাওয়া করেন, গরম খাওয়া দাওয়া করে তারপর ভোর হয়ে গেছে, আপনি ঠিক আলু ফুটলে 8টা-9টার দিকে রওনা দেন, একদম সুন্দরভাবে ঢাকায় পৌঁছে যাবেন। তো রমিজ তাই করলো, আসলে নামাজ পড়লো, নামাজ পড়া ওই বাজারে এসে চা নাস্তা টাস্তা খাইলো, নাস্তা খায়া সে ঢাকায় আসলো। তো ঢাকায় আইতে আইতে তারপরের দিন প্রায় একেবারে 12টা বাজছে, 12:30, 1টা বেজে গেছে। তাই সে করছে কিন্তু আর কোনো দিকে তাকায় না, গাড়িটা রাইখা হ্যাঁ একদম দৌড়ায় ওয়ার্ডে গেছে। ওয়ার্ডে যে যে দিদি আসছিল, মিনতি দিদি, তার কাছে গেছে, যা করতেছে যে দিদি শুনেছে দিদি হলো ছুটিতে, আজকে আর নাই। তারপর ও করলো কি, ওই অ্যাম্বুলেন্স রাইখাই ও করলো কি একদম মিনতি দিদির বাসায় গেছে। বাসায় যায় দেখা যায় মিনতি দিদি ওর দিকটা দরজা খুলে দিচ্ছে, কী রে কী হয়েছে? দিদি তুমি যে কালকা ওই রুগীটা দিলা, এই ঘটনাটা ঘটছে। দিদি কয়, রুগী দিলাম, কখন দিলাম? কয় যে তুমি যে রাত্রেবেলা একটা রুগী দিলাম, আমি নিয়ে গেলাম নরসিংদী সাটিরপাড়া। তখন ইয়া করতেছে দিদি, পুরাই অস্বীকার করতেছে, কয় যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোর রুগী দিলাম, তরে আমি আর কালকে রাত্রে খুঁজে পাইলাম না যে একটা রুগী পাঠাইতে হবে বাইরে। হ্যাঁ, তুই কই গেছিস গে অ্যাম্বুলেন্স লা, তোর কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, এরকম করলে তোর চাকরি থাকবো? আর এই যে তুই যে কালকে সন্ধ্যার দিকে আমার কাছে এই যে টাকাটা দিলি 5,000, এই টাকাটা তো করি না, কী করলি? এই না তোর টাকা তুই লয়ে যা। এইকে দিদি করলো কি, আর 5,000 টাকা এনে দিল। রমিজ তো একটা আকাশ থেকে পড়ছে। তা ও ঠিক আছে, ওইভাবে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে রমিজ তো এই ঘটনাটা আসলে এইখানেই শেষ, কারণ রমিজ এই ঘটনা যখন বললো তখন সে শুরুতেই বলছিল যে ভাই আমি এমন ঘটনা বলবো আপনি বিশ্বাস করবেন না, কারণ আমি নিজেরই বিশ্বাস করতে পারতেছি না এই ঘটনা। তো বন্ধুরা, যে যেখান থেকে আমাদের গল্পটি শুনছেন, আশা করি আপনাদের কাছে এই গল্পটা একটু ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, কারণ এটার মধ্যে একটু নতুনত্ব আছে। সাধারণত আমরা অ্যাম্বুলেন্সের গল্পগুলো যে শুনি সেগুলোর মধ্যে যে পিছনে বৈশা কচর মচর শব্দ করে আর কি একই গল্পের আর কি পুনরাবৃত্তি হয়। আপনার লাশ খাইয়ে ফেলতেছে, খুইলা দেখলো যে এই স্ট্রেচারের মধ্যে লাশের অর্ধেক পেরে রয়েছে, অর্ধেক নাই, মাথা হাত পাও, এগুলো আসলে ভাই ওই একই রকমের ঘুরতে থাকে। তো এই গল্পটার মধ্যে একটু অন্যরকম ছিল, তাই আমি আজকে অনেক দিন পরে গল্পটার কথা মনে পড়ায় আপনাদের সাথে শেয়ার করলাম। তো রহস্যটিকার সাথে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের গল্প শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আপনারা যে যেখান থেকে আমাদের এই গল্প শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।